বিদেশ ভ্রমণের কথা মাথায় এলে বেশিরভাগ বাঙালির মনেই একটাই নাম আসে, সেটা হলো থাইল্যান্ড। আমরাও কিন্তু এই থাইল্যান্ড দুবার গিয়েছিলাম। একবার গিয়েছিলাম ব্যাংকক এবং পাটায়া ট্যুর করতে, এবং পরের বারে গিয়েছিলাম ফুকেট এবং ক্রাবি ট্যুর করতে। তাই স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু একটা ভালো আইডিয়া আছে থাইল্যান্ড আপনারা কিভাবে ট্রাভেল করবেন। আর ঠিক এই কারণেই আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটা আইটিনারি শেয়ার করব, তার সাথে ফ্লাইট, ভিসা, টিডিএসি, কারেন্সি, সিম, কোথায় থাকবেন, কীরকম কী খাবার অপশানস আছে, কতদিন সময় লাগবে, সবথেকে ভালো সময় কোনটা ঘুরতে যাওয়ার মতো, এই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাই যারা পরবর্তীকালে থাইল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন তারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ফ্লাইট। থাইল্যান্ডে মেনলি 4টে এয়ারপোর্টে সব থেকে বেশি মানুষজন যাতায়াত করেন। ব্যাংককে ডনমুয়াং এয়ারপোর্ট এবং সুবর্ণভূমি এয়ারপোর্ট, তাছাড়া আছে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফ্লাইটের টিকিট কোথা থেকে করবেন? আমরা যখন নিজেরা বেড়াতে চাই অলওয়েজ আমরা স্কাই স্ক্যানার চেক করি। কারণটা হচ্ছে যে অনেকগুলো ওয়েবসাইট আছে এই ফ্লাইটের টিকিট কাটার জন্য, সেগুলো প্রত্যেকটা কম্পেয়ার করে আপনাকে বলে দেয় যে কোন ওয়েবসাইটটা থেকে কাটলে আপনার সস্তা পড়বে। তো সেখানে নির্ধারিত যদি ডেট দেন তাহলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে। থাইল্যান্ডের ক্ষেত্রে বলে রাখি 7,500-8,000 টাকা থেকে শুরু করে 14,000-15,000 টাকা ওয়ান ওয়ের পার পারসন টিকিট পাওয়া যায়। এবার সেটা যদি আপনারা একটুখানি রিটার্ন ফ্লাইট করেন তাহলে হয়তো একটু সস্তা পড়বে। কোন এয়ারলাইন্সের সাথে আপনারা যাত্রা করছেন তার ব্যাগেজ পলিসি কী আছে সেটা দেখে নেবেন। মাঝে মধ্যে এরকম হয় যে 7 কিলোই অ্যালাউড করে, 15 কিলোর জন্য কিন্তু এক্সট্রা টাকা দিতে হয়। কোন এয়ারপোর্টে আপনাদের সুবিধা হচ্ছে, একটু টাকা কম লাগছে, সেগুলোও কিন্তু আপনারা স্কাই স্ক্যানারে কম্পেয়ার করে দেখে নিতে পারেন। আবার বলছি, ফ্লাইট ফেয়ারটা কিন্তু ডায়নামিক, সিজন অফ সিজন ভ্যারি করে। পিক সিজনে ফ্লাইটের দাম অনেক বাড়তে পারে, আবার যে কোনো রেনি সিজনে বা লো সিজনে কিন্তু ফ্লাইটের টিকিট 7,000 টাকা থেকেও পাওয়া যায়। সেটা আপনারা যখন যাবেন অবশ্যই চেক করে নেবেন। ফ্লাইটের পরে চলে আসি পাসপোর্ট এবং ভিসাতে। আপনারা জানেন বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু ভিসাটা নেসেসারি, তবে থাইল্যান্ডে কিন্তু ইন্ডিয়ানদের জন্য কোনো ভিসার প্রয়োজন নেই যদি আপনারা 60 ডেজ পর্যন্ত স্টে করেন। জাস্ট আপনাদের পাসপোর্টের ভ্যালিডিটি কিন্তু 6 মাস থাকতে হবে, এবং ভিসার জায়গায় যেটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে টিডিএসি, মানে ডিজিটাল অ্যারাইভাল কার্ড। এটা আপনারা পৌঁছানোর 3 দিন আগে অনলাইনে অ্যাপ্লিকেশান করে ডকুমেন্ট সাবমিট করে সেটা অনলাইনেই আপনারা জেনারেট করে ফেলতে পারেন। তার ফলে কী হবে, আপনাদের ওখানে পৌঁছে আর লাইন দেওয়ার ঝামেলা থাকবে না। তবে যদি অনলাইনে আপনারা না করতে পারেন তাহলে কিন্তু এয়ারপোর্টে পৌঁছে ওদের নির্ধারিত কাউন্টার আছে, সেখানে দাঁড়িয়েও কিন্তু ওই ফর্ম ফিল আপ করে আপনারা থাইল্যান্ডে প্রবেশ করতে পারেন। আপনারা সকলেই জানেন যে প্রতিটা দেশেরই কিন্তু নিজস্ব কারেন্সি আছে। আমাদের এখানে যেরকম আইএনআর মানে টাকা চলে, ওখানে সেরকম ভাট চলে। এবার আইএনআর এবং ভাটের কনভার্সন রেটটা একটু বলে দিই। এই মুহূর্তে দাঁড়িয়ে 1 আইএনআর ইজিক্যাল টু 2.96 ভাট। এটা আপনারা একটু গুগলে চেক করে নেবেন। এটা কিন্তু কিছুটা ফ্লাকচুয়েট করতে থাকে, যখন আপনারা যাবেন তখন একটু চেক করে নেবেন। তো অবশ্যই এখান থেকে যাওয়ার সময় আপনাদেরকে কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়ে যেতেই হবে। তার জন্য বিভিন্ন রকম ফরেক্সের অফিস আছে কলকাতাতে বা বিভিন্ন জায়গায়, আপনাদের লোকেশানেও পেয়ে যাবেন, বা অথবা অনলাইনেও আপনারা করতে পারেন। আমি বলবো যে খুব বেশি ভাট নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা ডলারে কনভার্ট করে নিয়ে যান, তাহলে কী হবে, ওখানে কনভার্সন রেটটা আপনারা ভালো পাবেন। ভাট অবশ্যই কিছু ক্যারি করবেন, টুকটাক খরচের জন্য মোটামুটি নিজের কাছে রাখবেন। আর সবথেকে ভালো হয় যদি ফরেক্স কার্ড ব্যবহার করেন, যেরকম আমরা ব্যবহার করি নিও গ্লোবাল ক্রেডিট কার্ড, সেরকম যদি আপনাদের কাছে কিছু থাকে তাহলে সেটা অবশ্যই ক্যারি করবেন, আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। কারণ অনেক জায়গাতেই কিন্তু এই কার্ড চলে, মানে আপনারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ইন্ডিয়ান সিম কার্ড কিন্তু থাইল্যান্ডে চলবে না যদি না আপনার রোমিং অ্যাক্টিভেটেড থাকে। আপনারা দুটো জায়গা থেকে সিম কালেক্ট করতে পারেন, একটা হচ্ছে এয়ারপোর্ট থেকে, অথবা এয়ারপোর্টের বাইরে যে সমস্ত ছোট ছোট দোকান আছে সেখান থেকেও কিন্তু করতে পারেন। কলকাতা এয়ারপোর্ট থেকে না করাই ভালো, অ্যাভয়েড করবেন। সিম কার্ডের দাম মোটামুটি 800 টাকা থেকে 1000 টাকা। এবার ডিপেন্ড করছে আপনারা কীরকম প্যাক নিচ্ছেন, কত জিবি ইন্টারনেট দিচ্ছে, কী কী ফেসিলিটিস দিচ্ছে। বিভিন্ন কোম্পানির সিম অ্যাভেলেবেল আছে, আপনাদের যেটা মনে হবে আপনারা সেই মুহূর্তে কম্পেয়ার করে নিয়ে নিতে পারেন।
আচ্ছা, থাইল্যান্ডে তো পৌঁছে গেলেন, এবং থাইল্যান্ডে আপনারা ঘুরবেন কিভাবে, মানে ট্রান্সপোর্টেশনের কী কী ব্যবস্থা আছে। যাদের বাজেট নিয়ে কোনো ইস্যু নেই তাদেরকে বলবো বোল্ট এবং গ্র্যাব এই দুটো অ্যাপ ইন্ডিয়া থেকে ইনস্টল করে যান। আমাদের ইন্ডিয়াতে যেরকম ওলা, উবার, ইনড্রাইভ এই অ্যাপগুলোর ব্যবহার সবথেকে বেশি, ওখানে এই দুটো অ্যাপ সবথেকে বেশি চলে। প্রাইভেট গাড়ি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য সবথেকে ভালো উপায়, এবং এই দুটোর মধ্যেও যদি একটু সস্তা চান তাহলে বলবো বোল্ট অ্যাপটা বেশি করে ইউজ করতে। যদি একটু বাজেটের সমস্যা থাকে বা একটু কম খরচায় ঘুরতে চান তাহলে কিন্তু বেশ কয়েকটা অপশান আছে। একটা হচ্ছে বাস, একটা হচ্ছে মেট্রো, একটা হচ্ছে স্কাই ট্রেন, আর একটা হচ্ছে টুকটুক। মানে এগুলো কিন্তু ভীষণভাবেই ওখানে চলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাসের যদি আমি টিকিট বলি তাহলে মোটামুটি 40 কিলোমিটার 50 কিলোমিটার যদি যান তাহলে পার পার্সন 100 টাকা থেকে 150 ভাট এরকম পড়বে। সেটাই যদি আপনারা গ্র্যাবে মানে গাড়ি নিয়ে নেন সেটাই মোটামুটি কিন্তু 600 ভাট 700 ভাট এরকম পড়ে যাবে, মানে বেশ কস্টলি। আর তার সাথে সবথেকে যেটা ভালো উপায় সেটা হচ্ছে স্কুটি রেন্টাল। তবে ব্যাংককের মতো শহরে যেখানে প্রচুর পুলিশ আছে সেখানে কিন্তু আপনাদের আইডিপিটা মাস্ট। আইডিপি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট, যেটা আপনাদেরকে আরটিওতে গিয়ে এখান থেকেই করে নিয়ে যেতে হবে। যদি মনে করেন যে না আইডিপি দরকার নেই, ইন্ডিয়ান লাইসেন্স নিয়ে গিয়ে ওখানে চালাবো, তাহলে কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে। যদি পুলিশ ধরে তাহলে কিন্তু একটা মোটা ফাইন করতে পারে। স্কুটি রেন্টালের ক্ষেত্রে আপনাদের খরচা হবে 300 ভাট থেকে শুরু করে 500 ভাট পার ডে। এটা ডিপেন্ড করে কোন সময় আপনারা যাচ্ছেন এবং স্কুটির অ্যাভেলেবিলিটি কী আছে। এবার আসি অ্যাকোমোডেশনে। দেখুন, যে কোনো ট্যুরিস্ট প্লেসেই কিন্তু আপনারা বিভিন্ন মানের এবং দামের হোটেল, হোমস্টে, ভিলা, রিসর্ট সমস্ত কিছুই পেয়ে যাবেন। ঠিক সেরকমই থাইল্যান্ডের ক্ষেত্রেও একদম অল্প বাজেট থেকে শুরু করে লাক্সারি ভিলা সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। ব্যাংককে সবথেকে ভালো থাকার জায়গা বা যে এরিয়াটা সেটা হচ্ছে সুখুমভিত, কারণ এখান থেকে সমস্ত কিছুই আপনারা কাছে পেয়ে যাবেন। আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে বেড়াতে চান আর শপিং মানে প্রায়োরিটি হয়ে থাকে তাহলে কিন্তু সিয়াম বলে যে জায়গাটা সেখানে থাকতে পারেন। এখানে কিন্তু মোটামুটি 2-2.5 হাজার টাকা থেকে শুরু করে বা তার কমেও আছে। আপনারা একটুখানি বিভিন্ন রকম যে হোটেল বুকিংয়ের অ্যাপসগুলো পাওয়া যায়, আগোডা, বুকিং.com, একমাই ট্রিপ, এই সমস্ত একটু দেখে নেবেন। বিভিন্ন মানের হোটেল পাওয়া যায়, মানে 1,500 টাকা থেকে 2,000 টাকা থেকে শুরু করে আপ টু যত আপনারা চাইবেন সমস্তটাই পাওয়া যাবেন, 4 স্টার 5 স্টার ক্যাটাগরি। আর যারা ব্যাকপ্যাকার্স, যারা একদম বাজেটের মধ্যে ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য হচ্ছে খাওসান রোড। এখানে কিন্তু বিভিন্ন রকম হস্টেল পাওয়া যায়, ডর্মটা স্পেশালিটি। তো ব্যাকপ্যাকার্সদের কিন্তু এই জায়গাটা অবশ্যই চুজ করবেন যাতে আপনাদের খরচাটা কম হয়। অ্যাকোমোডেশনের পরে চলে আসি ফুড অপশানে। যে কোনো জায়গাতেই ভেজ এবং ননভেজ খাবার দাবার কিন্তু পাওয়া যায়, থাইল্যান্ডেও ব্যতিক্রম নয়। সেখানে ইন্ডিয়ান ফুডও যেরকম পাওয়া যায় সেরকম ভেজেরও অনেক অপশানস আছে। তার সাথে ওখানকার স্পেশালিটি হচ্ছে থাই ফুড। অবভিয়াসলি আমরা ওদের দেশে যাচ্ছি। থাই ফুডের মধ্যে যেটা সবথেকে ফেমাস সেটা হচ্ছে প্যাড থাই এবং ম্যাঙ্গো স্টিকি রাইস। যারা মানে ফুডি তারা কিন্তু অবশ্যই এই আইটেমগুলো ট্রাই করবেন। যদি একটু স্ট্যান্ডার্ড জায়গায় খেতে চান, একটু খরচাটা বলে দিই, যদি দুজন থাকেন মোটামুটি 400 to 500 ভাট আরামসে বেরিয়ে যাবে আপনাদের পকেট থেকে। তার থেকে যদি একটু সস্তায় খেতে চান তাহলে স্ট্রিট ফুড, মানে প্রচুর মার্কেট আছে এবং সেখানে অনেক ছোট ছোট ফুড জয়েন্ট আছে যেখানে বিভিন্ন রকম জিভের জল আনা মুখরোচক স্ট্রিট ফুড পাওয়া যায়। সেগুলো সস্তাতে, কোনোটা 100 ভাট, কোনোটা 50 ভাট, কোনোটা 60 ভাট, মানে দেখলেই খেতে ইচ্ছা করবে। সেগুলো খেতে পারেন যদি পছন্দ হয় তো। কিন্তু যদি ইন্ডিয়ান ফুড খেতে চান, মানে একদম মাছে ভাতে বাঙালি যেটা বলে, রাইস, ডাল, পোস্ত এই সমস্ত চাই, তাহলে কিন্তু বাজেটটা অনেকটাই বাড়বে। আর স্ট্রিট ফুডের থেকেও যদি একটু সস্তায় খেতে চান, মানে আমরা যেটা ম্যাক্সিমাম জায়গায় করেছি সেটা হচ্ছে 7-Eleven। 7-Eleven হচ্ছে খাবার দাবারের মানে সম্ভার নিয়ে বসে আছে। সেখানে বার্গার থেকে শুরু করে বিভিন্ন রকম আইটেমস পাওয়া যায়। আপনারা ঢুকলে নিজেরাই পাজেলড হয়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা খাবো, এবং খাবারগুলো সত্যিই খুব ভালো খেতে। তো এই হয়ে গেল মোটামুটি খাবার দাবার। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী খাওয়া দাওয়া করবেন। তবে একটাই কথা বলবো যে ইন্ডিয়া ছেড়ে আপনারা থাইল্যান্ডে যাচ্ছেন, ওদের কালচারটাকে একটু রেসপেক্ট করবেন, ওদের খাবারগুলো একটু ট্রাই করবেন, তাহলে আপনাদের ঘোরাটাও ভালো হবে আর মুখরোচক খাবার দাবারও খাওয়া হবে। এতক্ষণে ডিসাইড করে ফেলেছেন যে থাইল্যান্ড যাবেন, কিন্তু কনফিউশন আছে কোথায়, যে কখন যাব, মানে কোন মাসে গেলে ভালো হবে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে বেস্ট টাইম, মানে পিক টাইম, যেটাকে আমরা সিজন টাইম বলে থাকি। কিন্তু মনে রাখতে হবে এই সময় কিন্তু আপনাদের ফ্লাইট ফেয়ার বেশি থাকবে, অ্যাকোমোডেশনের কস্টগুলো অনেকটা বেড়ে যাবে, ফেরির যে চার্জেসগুলো সেগুলোও মোটামুটি বেশি থাকবে। মোটমাট কথা এই সময় গেলে আপনাদের খরচা বাড়বে। তাহলে খরচা কমানোর জন্য কখন যাবেন? মার্চ থেকে মে। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, সব কিছু সস্তায় পেলেও গরম থাকবে।
আর যদি তারপরেও যান মানে জুন থেকে মোটামুটি অক্টোবর অবধি, তাহলে কিন্তু এই সময় সব কিছু আরও সস্তায় পাবেন। কিন্তু এই সময় রেনি সিজন, তো জলের কালারটা কিন্তু ওই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে যেরকম পাবেন সেই রকম পাবেন না। যারা একটু ছবি তুলতে ভালোবাসেন, যারা সোশ্যাল মিডিয়াতে একটু প্রচণ্ডভাবে অ্যাক্টিভ, তাদের মনে হবে যে ছবিগুলো ঠিক ভালো উঠছে না, মন খারাপ হলেও হতে পারে। তাই আপনারা নিজেদের অবস্থা মতো বুঝে ডিসাইড করুন। দর্শনীয় স্থান কী কী আছে, মানে ব্যাংকক, পাটায়া বা ফুকেট ক্রাবি ঘুরতে গেলে কোন জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখা উচিত। ব্যাংককে আসি প্রথমে, গ্র্যান্ড ওয়ার্ল্ড, সাফারি ওয়ার্ল্ড এবং মেরিন পার্ক, ওয়াটারুন এবং আইকনসিয়াম, এগুলো কিন্তু মিস করবেন না। পাটায়াতে সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিট এবং তার সাথে কোরাল আইল্যান্ড, এগুলো অবশ্যই ঘুরে দেখবেন। ফুকেটে প্যাটং বিচ এবং ফিফি আইল্যান্ড, এগুলো কিন্তু প্রায় সকলেই যান, আমরাও গেছি। আর ক্রাবিতে আওনাং বিচ আছে, যেটা ক্রাবির মেন বিচ, তার সাথে 4 আইল্যান্ড ট্যুর আছে, আমরা কিন্তু যাইনি সেখানে, আমরা হং আইল্যান্ড করেছিলাম। বেলি বিচ, এখানেও আমরা গিয়েছিলাম, ভীষণ সুন্দর একটা বিচ। তো এগুলো হচ্ছে মেন জায়গা। এই জায়গাগুলো ছাড়াও কিন্তু আরও অনেক জায়গা আছে। আর যদি একটুখানি পাহাড় পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা যেতে পারেন চিয়াংমাইয়ে, সেখানে অনেক অ্যানসিয়েন্ট টেম্পলস আছে এবং পাহাড় আছে। এগুলো ছাড়া আমরা আরও দুটো আইল্যান্ডে গিয়েছিলাম, একটা হচ্ছে কো সামেট আর একটা হচ্ছে কো ইয়াওয়াই। আপনারা যারা আমাদেরকে প্রথম থেকে ফলো করছেন তারা জানেন যে আমরা একটুখানি যে কোনো জায়গাতেই গেলে কোনো অফবিট জায়গা এক্সপ্লোর করি। তার জন্যই কিন্তু এই দুটো আইল্যান্ড আমরা গিয়েছিলাম। খরচা হয়েছে ঠিকই, কিন্তু কোনো রিগ্রেট নেই, কারণ আমরা এত সুন্দর জায়গায় থেকেছিলাম এবং ওখানকার অ্যাম্বিয়েন্স, এবং সবথেকে বড় কথা হচ্ছে খুব কম সংখ্যক ইন্ডিয়ানদেরকে আমরা দেখেছি, মানে হাতে গোনা হয়তো 1 কি 2 জন, মানে তাও আমরা বাঙালিকে দেখতেই পাইনি। তো অবশ্যই যারা একটুখানি হাটকে প্ল্যান করতে চান, মানে এই সমস্ত পপুলার জায়গা বাদ দিয়েও যারা এই সব একটুখানি অফবিট আইল্যান্ড এক্সপ্লোর করতে চান, তারা কিন্তু এই দুটো ট্রাই করতে পারেন। আর তার সাথে আমরা গিয়েছিলাম রেয়ং বিচ। রেয়ং বিচ কিন্তু ব্যাংকক থেকে কাছেই, কিন্তু অপেক্ষাকৃত একটু কম ভিড়ভাট্টা আছে। তো আমাদের কিন্তু রেয়ং বিচের কাছে স্টে করেছিলাম, আমাদের সেই স্টেটাও ভালো ছিল। আর এই সমস্ত কিন্তু ডিটেল ভিডিও আমাদের অলরেডি চ্যানেলে আছে, যারা যারা দেখতে চান অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। কত দিনের জন্য প্ল্যান করব, এটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত আপনাদের উপরে, আপনাদের ছুটির ওপরে। কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন, আমাদের আইডিয়া অনুযায়ী আপনারা এটা করতে পারেন। সেটা হচ্ছে শুধুমাত্র যদি ব্যাংকক পাটায়া ট্যুর করেন তাহলে 4 নাইট 5 ডেজ, মানে ব্যাংকক 2 নাইটস এবং পাটায়া 2 নাইটস। যদি শুধুমাত্র ফুকেট এবং ক্রাবি ট্যুর করেন তাহলে 4 নাইট 5 ডেজ, 2 নাইট ফুকেট এবং 2 নাইট ক্রাবি। এবার দেখুন, এর সাথে সাথে আমরা যেরকম বললাম যে কোসামেট বা কো ইয়াওয়াই, এই সমস্ত আইল্যান্ড, এগুলো ছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর অফবিট আইল্যান্ড আছে। তাহলে 1 নাইট করে বাড়াতে পারেন। যদি আপনারা মনে করেন যে একটু রিল্যাক্সে ঘুরবো আরামসে, মানে কোনো তাড়াহুড়ো নেই, তাহলে কিন্তু এই 4 নাইটসটা 5 নাইটস বা 6 নাইটস আপনারা করতেই পারেন, কোথাও কোনো অসুবিধে নেই। আপনাদের যেরকম বাজেট, আপনাদের যেরকম ছুটি, সেই অনুযায়ী আপনারা ব্যাংকক পাটায়া এবং ফুকেট ক্রাবি ট্যুর প্ল্যান করতে পারেন। যদি মনে করেন যে একবারই যাব, পুরোটা ঘুরে দেখব, মানে ব্যাংকক, পাটায়া, ফুকেট, ক্রাবি বা চিয়াংমাই, তাহলে মিনিমাম 8 নাইট 9 ডেজ করতে হবে। তার থেকেও বেশি 10 নাইটস 11 নাইটস, এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে যে আপনারা কত দিনের জন্য একটানা থাইল্যান্ডে থাকতে চান। আমরা যখন প্রথমবার থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলাম তখন গিয়েছিলাম ব্যাংকক এবং পাটায়া ট্যুর করার জন্য। আমাদের টোটাল প্ল্যানটা ছিল 5 নাইটস 6 ডেজের। আমরা শুরু করেছিলাম রেয়ং দিয়ে। রেয়ংয়ে আমরা 1 নাইট স্টে করেছিলাম, ওটা একটা বিচ ডেস্টিনেশন। তারপর আমরা চলে গিয়েছিলাম অফবিট সুন্দর একটা আইল্যান্ড ডেস্টিনেশনে, যার নাম হচ্ছে কো সামেট। সেখানে আমরা 1 নাইট স্টে করেছিলাম। তারপরের 2 নাইট আমরা স্টে করেছিলাম পাটায়াতে এবং এক্সপ্লোর করেছিলাম, এবং শেষ নাইটটা আমরা স্টে করেছিলাম ব্যাংককে। এবং প্রতিটা এপিসোড কিন্তু আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে। সেকেন্ড টাইম আমরা যখন থাইল্যান্ড গিয়েছিলাম তখন আমরা গিয়েছিলাম ফুকেট এবং ক্রাবি এক্সপ্লোরেশনের জন্য। সেখানে আমাদের টোটাল প্ল্যানটা ছিল 6 নাইট 7 ডেজ। আমরা প্রথম 3 নাইটস ছিলাম ফুকেটে, সুন্দরভাবে আমরা ফুকেট এক্সপ্লোর করি, এবং তার সাথে পরের নাইটটা আমরা গিয়েছিলাম কো ইয়াওয়াই, যেটা আমাদের থাকা লাইফের এখনও পর্যন্ত বলতে পারেন বেস্ট আইল্যান্ড, মানে দুর্দান্ত, মানে কিছু বলার নেই। এখনও সেই স্মৃতি চোখের সামনে ভাসে। অবশ্যই যারা একটুখানি অফবিট আইল্যান্ড এক্সপ্লোর করতে চান তারা কো ইয়াওয়াইটা দেখতে পারেন, লং ভিডিও আমাদের চ্যানেলে আছে। এবং তারপরের 2 নাইট আমরা স্টে করেছিলাম ক্রাবিতে এবং ক্রাবি ঘুরে দেখেছিলাম। সেখানেও কিন্তু আমরা
হং আইল্যান্ডটা এক্সপ্লোর করেছিলাম। মানে মেনলি সমস্ত পর্যটকরা বেশিরভাগ যে জায়গাগুলো ঘুরতে চান, আমরা চেষ্টা করেছিলাম সেই জায়গাগুলো ছাড়াও যদি আরও কোনো জায়গা এক্সট্রা ভিজিট করা যায় সেই জায়গাগুলোও কিন্তু আমরা করেছিলাম। তাই যারা পরবর্তীকালে ব্যাংকক পাটা বা ফুকেট ক্রাবি যে কোনো ট্যুর প্ল্যান করছেন এবং ডিটেলসে সমস্ত কিছু জানতে চান, আমাদের চ্যানেলে প্রতিটা এপিসোড অ্যাভেলেবেল আছে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে সমস্ত কিছু বাজেট ব্রেকডাউন থেকে শুরু করে সমস্ত কিছু আছে, আপনারা দেখে প্ল্যান করতে পারেন। আশা করছি আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আশা করছি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো সমস্ত কিছুই আপনাদের সাথে আলোচনা করে ফেলেছি। এবার আমরা আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে আরও কয়েকটা পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ব্যাংককে ডিনার রিভার ক্রুজ হয়, মানে সব থেকে যেটা ফেমাস সেটা হচ্ছে ছায়ো ফ্রায়া রিভার ক্রুজ। সবাই মিলে একসাথে বেশ মজা করে হই হট্টগোল করে এলাহি খাবার দাবার আয়োজন থাকে, সেটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন। আরেকটা বলে দিই, সেটা হচ্ছে যে এই সমস্ত যে রিভার আইল্যান্ড ট্যুরগুলো হয় না, মানে হং আইল্যান্ড, ফিফি আইল্যান্ড, ফোর আইল্যান্ড, কোরাল আইল্যান্ড, জেমস বন্ড আইল্যান্ড, এগুলোর কিন্তু খরচাটা সিজন অফ সিজন কিছুটা হেরফের করে। মানে ধরুন অফ সিজনে মোটামুটি 1200-1300 ভাট পার পার্সন থেকে শুরু হয়, এটাই কিন্তু সিজন টাইমে 1700-1800 এই সমস্ত চলে যাবে। তার সাথে আপনারা থাইল্যান্ডে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসে পার্ট নিতে পারেন। আমরা যেরকম করেছিলাম সেটা হচ্ছে প্যারাসেলিং, এবং তার জন্য আমাদের খরচা পড়েছিল 500 ভাট পার পার্সন। আমাদের মনে হয় আমরা একটু সস্তাতেই পেয়েছিলাম, এবার একটু বার্গেন করতে পারেন, ওপর নিচে করতে পারে। আর তার সাথে আপনারা যেটা করতে পারেন থাই মাসাজ, এটা কিন্তু থাইল্যান্ডে গেলে ম্যাক্সিমাম মানুষই করে থাকেন। ওই 200-300 ভাট পার পার্সন, বেশ অনেকক্ষণ, মানে 1 ঘন্টা, আমি করিনি, পায়েল করেছিল, 1 ঘন্টা মোটামুটি আপনাদেরকে সুন্দর থাই মাসাজ দেবে। কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আপনাদের ইনস্টল অবশ্যই করে নিয়ে যাওয়া উচিত, সেরকম হচ্ছে গ্র্যাব, বোল্ট, গুগল ট্রান্সলেট, কারণ মাঝে মধ্যে একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম হলেও হতে পারে, তো তার জন্য আপনারা সেই অ্যাপগুলো কিন্তু বাড়ি থেকে ইনস্টল করে নিয়ে যাবেন। আচ্ছা, আমরা ব্যাংকক পাটায় গিয়েছিলাম মে মাসে, প্রচণ্ড গরম ছিল, বেশ কষ্ট হয়েছে। আর ফুকেট ক্রাবি গিয়েছিলাম এপ্রিল মাসে, তখন কিন্তু তুলনামূলক একটু কম গরম ছিল, তো কম কষ্ট হয়েছে। আমাদের খরচা হয়েছিল মোটামুটি ওই ধরুন 70-72 হাজার টাকা। যদি আপনারা বলেন যে কীরকম বাজেট, মানে কীরকম টাকার প্রয়োজন ঘুরতে যাওয়ার জন্য, আমি বলবো মোটামুটি যদি বাজেটের মধ্যে ঘুরতে চান এরকমই খরচা হবে, 60,000 টাকা থেকে 70,000 টাকার মধ্যে। আর যদি আপনারা একটুখানি কমফর্টেবল ওয়েতে ঘুরতে চান তাহলে 80,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত আপনাদের বাজেট হতে পারে। আর যদি তার থেকেও বেশি লাক্সারি ওয়েতে ঘুরতে চান তাহলে তো তার কোনো শেষ নেই। এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনারা কোন সময় যাচ্ছেন, ফ্লাইট ফেয়ারটা ওই সময় কতটা আছে, কারণ থাইল্যান্ডে বিভিন্ন সময় বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, অনেক কিছু হয়, তো সেই সময় কিন্তু ফ্লাইট ফেয়ারটা অনেকটা বেড়েও যায়। আবার মাঝে মধ্যে ধরুন খুব একটা ট্যুরিস্ট ওই সময় নেই, তখন কিন্তু ফেয়ারটা কমেও যায়। তো সমস্ত কিছুই কিন্তু একটা সার্টেন কন্ডিশনের ওপরই ডিপেন্ড করে। তো যখন যাবেন অবশ্যই সমস্ত কিছু চেক করে নেবেন। আর যদি এর বাইরে কোনো রকম কোনো প্রশ্ন কি থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, আমাদের ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজে আমাদেরকে ডাইরেক্টলি মেসেজ করতে পারেন। আশা করছি আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে একটা লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।